আমার বৃদ্ধা মায়ের দেহ যখন ঝুলন্ত অবস্থায় দেখলাম, তখন যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এক ভোরে মায়ের মৃত্যু সংবাদ শুনে পাগল প্রায় হয়ে শ্বশুরবাড়ি থেকে ছুটে এসেছিলাম। কিন্তু মায়ের এমন মৃত্যু আমাকে হতবিহ্বল করে দেয়। পুরো জীবন কষ্টে জর্জরিতভাবে কাটানোর পরেও ধৈর্য ধারণ করা আমার মা শেষ বয়সে কেন আত্মহননের পথ বেছে নিলেন, এই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। তাদের বিয়ের 27 বছর পর আমার জন্ম। এই 27 বছরে আমার মা সমাজের অনেক কথা শুনেছেন। বাবাও প্রতিটি মুহূর্তে তুচ্ছ তাচ্ছিল্যতার শিকার হয়েছিলেন। তবুও তারা একে অপরের থেকে আলাদা হননি। দাঁতে দাঁত পিষে যেন জীবনের শেষটা দেখার প্রবল শক্তি ছিল তাদের, তবে কখনো আশা ছাড়েননি। বিশ্বাস ভরসার দৃঢ়তা দেখে হয়তো 27 বছর পর সৃষ্টিকর্তা আমাকে তাদের কোলে পাঠালেন। দীর্ঘ জীবন পর বাবা মা হওয়ার স্বাদ তাদের সমস্ত যন্ত্রণার অবসান ঘটালো। আমি বড় হলাম সমগ্র সুখ নিয়ে, আদর যত্নের কমতি নেই। আমার পৃথিবী ছিল বাবা মাকে ঘিরে। এর মধ্যে একদিন বাবা মারা গেলেন, রেখে গেলেন একটি বাড়ি, এক খণ্ড জমি এবং সামান্য কিছু টাকা। বাবার মৃত্যুর পর আমাদের জীবন টানাপোড়েনের মধ্য দিয়ে শুরু হয়। পাশে থাকা মামাদের সাহায্য নিয়ে চলছিলাম। তাদের অবস্থাও খুব একটা ভালো ছিল না। আমার 3 মামার মধ্যে বড় মামা বেঁচে নেই। ওনার ছেলেকে মা নিজের ছেলের মতো করে ভালোবাসতেন। ওই ভাই মায়ের নানান ফরমাইশ খাটত। মেজো মামার সাথে কারোরই সম্পর্ক নেই, উনি আলাদা থাকতেন শহরে। আর ছোট মামার সাথে আমার মায়ের সম্পর্ক ছিল সাপ নেউলের মতো। তাদের মাঝে ঠিক কী ঝামেলা ছিল তা আমি জানি না। কোনো রকমে আমরা মা মেয়ে জীবন কাটাচ্ছিলাম। পড়ালেখা আর বেশি দূর ঘোরায়নি। বাবার রেখে যাওয়া সম্পত্তিও ধীরে ধীরে ভাঙতে শুরু হলো। শেষ চিহ্ন জমিটুকু বিক্রি করে মা আমাকে বিয়ে দিলেন। আমার স্বামী ছিলেন একজন কৃষক। খাওয়া পড়ার কোনো অভাব ছিল না। স্বামী হিসেবেও তিনি বেশ ভালো। শাশুড়ির সাথেও আমার ভালো সম্পর্ক ছিল। তবে বিয়ের 5 বছর পরেও কোনো সন্তান না হওয়ায় শাশুড়ির সাথে মনোমালিন্য শুরু হলো। প্রতিদিন গ্রামের মহিলারা আমার নিন্দা করত। সবাই বলতো আমার মায়ের মতো অবস্থা হবে আমার। মহিলাদের কান পড়ায় শাশুড়ি উঠে পড়ে লাগলেন তার ছেলেকে দ্বিতীয় বিয়ে করাতে। কিন্তু আমার স্বামী রাজি হলেন না। এত ঝড়ঝাপটার মধ্যে স্বামী নামক বটবৃক্ষ আমায় আঁকড়ে ধরে রেখেছিলেন ভালোবাসার চাদরে। অবশেষে আমার একটি ছেলে সন্তান হয়। জীবন সুন্দরভাবে কাটছিল। 3 বছর পর আরেকটি ছেলেরও মা হই আমি। আমার মাকে নিজের কাছে রাখার চেষ্টা করলেও তিনি থাকতে রাজি হননি। বাড়িতে নাকি সুখেই আছেন। চোখের পলকে কেটে আরো কয়েকটি বছর। মায়ের শরীরে দুর্বলতা এসে গেছে। চোখে আগের মতো দেখতে পান না, কানেও কম শোনেন। স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। ঘরে তখন একটি মেয়ে রেখেছিলেন কাজে সাহায্য করার জন্য। শেষটুকু সম্বল দিয়ে মা আমার জন্য গহনা বানিয়েছিলেন, যা আমি জানতাম না। সেই গহনা ধার চেয়েছিল ওনার ভাতিজার স্ত্রী। তিনি বিশ্বাস করে তাকে দিয়ে দিলেন। কিন্তু এরপরেই ভাতিজা এবং তার স্ত্রী গহনার বিষয় অস্বীকার করে। তারা কোনোভাবেই ফেরত দেয়নি, উল্টো আরো বাজে ব্যবহার করে। মা ভয়ে কাউকে নালিশ করেননি। তিনি জানতেন নালিশ করলে তিনিও তিরস্কারের শিকার হবেন। মায়ের আরো ভয় ছিল আমাকে নিয়ে। আমার সহজ সরল সাফা স্বভাবের মা নিজের কাছে হেরে গেলেন। সব হারানোর বেদনা তাকে ঘিরে ধরেছিল। বোকামির লজ্জায় যেন নিঃশেষ হয়ে যাচ্ছিলেন। অনুশোচনা ও প্রতারিত হওয়ার যন্ত্রণা শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নিলেন। মায়ের জন্য আমি কিছুই করতে পারিনি। সাক্ষীর অভাবে মামাতো ভাইও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনতে পারেনি। তারা বেঁচে গেল। শুধু আমিই মৃতের ন্যায় বাঁচতে লাগলাম। চোখের সামনে বারংবার বৃদ্ধা মায়ের ঝুলন্ত দেহ ভেসে ওঠে। মুখে লেপ্টেছিল তখন তীব্র অভিমান ও হতাশার প্রতিচ্ছবি। বন্ধ হয়ে যাওয়া চোখের শেষ অশ্রুও জমেছিল ভাঁজ পড়া গণ্ডদেশে। ধৈর্যের ভাত ভেঙে জীবনের প্রতি একরাশ অভিমান নিয়ে মা চিরদিনের জন্য চলে গেলেন। আমিও ফিরে এলাম স্বামীর বাড়ি। দিন আগের মতোই কাটছিল। হঠাৎ করে আবারও অবস্থা খারাপ হতে শুরু করে। এক বন্যায় সবার মতো আমাদেরও ক্ষতি হয়, ফসল নষ্ট হয়। পরের বছর সংসার নেমে এলো টানাপোড়েন। ঘরে খাওয়ার মতো কিছুই থাকতো না। আমার স্বামী তখন অন্যদের সাথে মাছ ধরতে যেতেন। সারাদিন ধরে আমরা তার অপেক্ষা করতাম। মাছ নিয়ে ফিরে আসার পর সেই মাছ কুটে ভেজে নিতাম।
তারপর ওভাবে শুধুই মাছ আমরা খেতাম। কোনোদিন মাছ বেশি হলে অল্প কিছু বিক্রি করে অল্প চাল কেনা হতো, তা সবার ভাগে পড়তো 2-2 লোকমা করে। শাশুড়িও 2 ছেলের মুখে সবটুকু দিয়ে আমরা স্বামী স্ত্রীর ভাই 21 দিন পার করতাম। তবুও মনে শান্তি ছিল, নিজেকে সুখী মনে হতো। তারপর একদিন হঠাৎ আমার স্বামী আর ফিরলেন না। সেদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। ভোরে তিনি বেরিয়ে গেলেন। তিনি যাওয়ার পর আবারও জ্বর শুরু হয়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। সবাই ফিরে আসলেও আমার স্বামী ফিরলেন না। এই ঘর ও ঘরে খোঁজ নিয়ে কারো থেকে কিছুই জানতে পারিনি। সবাই এক কথা বলল, তিনি নাকি সবাইকে চলে যেতে বলে একটু পর আসবেন বলে কথা দিয়েছিলেন। সে রাতে আবারও প্রচণ্ড জ্বর হলো। পরের দিন একদল গেল আমার স্বামীর খোঁজে। তারা তাকে অর্ধছাই অবস্থায় পেল। বাজ পড়ে তিনি মারা গিয়েছেন। এই খবরটা আমার জন্য ছিল চরম দুঃস্বপ্নের মতো। একমাত্র ভরসার মানুষটিকে হারিয়ে আমি দিশেহারা হয়ে গেলাম। নিজেকে কিছুতেই প্রবোধ দিতে পারলাম না। বারবার মনে হতো এ দেহ আমার স্বামীর নয়, তিনি এভাবে মরতে পারেন না। কিন্তু তবু এই কঠিন বাস্তবতা আমায় মেনে নিতে হয়েছিল। মহিলারা সান্ত্বনা দিতে এসে বলল, তোকে আবারও উঠে দাঁড়াতে হবে, তোর যে 2টি ছেলে আছে। মুহূর্তের মধ্যে ছেলেদের চিন্তা আমায় গ্রাস করে নিল। তাদেরকে নিয়ে আমি কই যাব, কি করব, কিচ্ছু জানি না। স্বামীর মৃত্যুর পর ছেলেদের নিয়ে যেন মাঝ সমুদ্রে পড়লাম। দেবর বাসুর উঠে পড়ে লাগলো আমাকে বাড়ি ছাড়া করার জন্য। শাশুড়িও আমাকে দোষারোপ করতেন, আমি নাকি তার ছেলেকে খেয়েছি, আমি অলক্ষী। তাই আমার সংস্পর্শ বিপজ্জনক। প্রতিটি মুহূর্তে তারা আমার জীবন বিষিয়ে তুলল। আমার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। আত্মীয়দের কারো অবস্থাও এমন নয় যে আমাকে নিয়ে রাখবে। সবাই বুঝাতে লাগলো মুখ বুঝে আমাকে সব সহ্য করতে হবে। যেহেতু আমার 2টি সন্তান আছে, তাই এখনো আমি স্বামীর বাড়ির অধিকার রাখি। আমি থেকে গেলাম। লোকেদের কথার জন্য তারাও আমায় রাখলো। আগে আমার সাথে শাশুড়ি থাকতেন, এখন আমি সহ ওনারও দায়িত্ব পড়েছে বাসুরের হাতে। যেহেতু পরিবার সমস্ত কিছু বন্টন হয়নি, তাই এই অবস্থা। দেবেরকেও বিয়ে করানো হলো, তাদের অবস্থাও ফিরল। এরপর যৌথ পরিবারের সমস্ত কাজ একা আমার উপর চাপিয়ে দেওয়া হলো। জায়েরা এখন আমার দুর্নাম করে। যাদের সাথে সম্পর্ক ভালো ছিল তাদের সাথেও সম্পর্ক খারাপ হয়ে গেল। তাদের ইচ্ছে হলে কাজ করে, ইচ্ছে না হলে করে না। স্বামী ছাড়া শ্বশুরবাড়ির মূল্য নেই, এটা খুব ভালোভাবে বুঝেছিলাম। তবুও সন্তানের মুখে 2টি ভাত দেওয়ার জন্য কাজ করে গেছি দিনের পর দিন। তারা না হয় আমাকে দাম দেয় না, কিন্তু তাদের বংশধরের সাথে কেন এমন করে, এই দুঃখ আমায় জর্জরিত করে ফেলে। আমার ছেলেরা তাদের চাচাতো ভাইয়ের পুরনো জামা কাপড় পরত। তারা তাদের নিজের বাড়িতে ছিল আগাছার মতন। আমার সন্তানদের জন্য আমি কিচ্ছু করতে পারিনি। চোখের সামনে তারা লাঞ্ছিত হয়েছে, উপোস থেকেছে, নিষ্পাপ মনে সমস্ত শখ দাফন করে দিয়েছে। 5 বছর বয়সী ছোট ছেলেটা মজার মজার খাবার খেতে খুব পছন্দ করত, কিন্তু ভাগ্যে জোটেনি। আমার সেই ছেলেটা একদিন পানিতে ডুবে মারা গেল। তার ফুলে ওঠা শরীর যেন বলছে, মুক্তি পেয়ে গেছি মা। মা হিসাবে আমি অপদার্থ। অযোধ্যারায় বিলাপ করা ছাড়া আর কিছুই করতে পারিনি। ছোট ছেলের মৃত্যুর পর আমি আর বড় ছেলেকে নিয়ে আলাদা হতে চাইলাম। তাদেরকে বললাম যেন আমার স্বামীর অংশ ফিরিয়ে দেয়। তারা অস্বীকার করে বলে, 3 বছর কি মাগনা খেয়েছিস? যা খরচ হয়েছে তোদের অংশ থেকে খরচ হয়েছে, এখন আর কিসের চাওয়া? আমি হাত জোর করে বললাম অন্তত যেন আমার জন্য কিছু দেয়। তারা রাজি হয়নি। বলেছিল থাকতে চাইলে তাদের সেবা করে থাকতে হবে, না হলে খালি হাতে এই বাড়ি ছেড়ে যেন চলে যায়। আমি বোকার মতো মাটি কামড়ে ধরে পড়ে রইলাম। ছেলেটা আমার সবই বুঝতো, আমাকে ভরসা দিয়ে বলতো, তুমি চিন্তা করো না মা, আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব, এরপর কাজ করে তোমাকে খাওয়াবো। আমার ছেলের মৃত্যু আমাকে ভেঙে দিলেও
শক্ত করে নিজেকে সামলে নিলাম। চোখের সামনে যেন আমি তাকে আমার আঁচল ধরে হাঁটতে দেখতে পাই। রাতের গুমট অন্ধকারের ভিতরে আমি তার মা ডাক শুনতে পাই। প্রতিদিন ঘুম ভেঙে যেত দুঃস্বপ্ন দেখে। ভোরে চোখ খুলতাম এক বুক আশা নিয়ে, এই বুঝি পাশে তাকে দেখতে পারবো। ছেলেটার মৃত্যুর 1 বছরও পূর্ণ হয়নি। গ্রামে হঠাৎ করে কলেরা দেখা যায়। সেই কলেরার বয়াল থাবা স্পর্শ করে নেয় আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে। 8 বছর বয়সী ছেলেটা আমার ভয়ার্তভাবে তাকিয়ে বলেছিল, মা, আমায় বাঁচিয়ে নাও। আমি কথা দিচ্ছি বড় হয়ে তোমাকে ভিক্ষা করে হলেও খাওয়াবো। আমি বলতে পারিনি, যদি সত্যি বাঁচানোর ক্ষমতা আমার থাকতো তবে নিজের প্রাণ উৎসর্গ করে হলেও তোকে বাঁচিয়ে নিতাম বাবা। আমার চোখের সামনে তিলে তিলে সে মারা গেল। বুক ফাটা আর্তনাদ করেছিলাম সেদিন। এই জীবনের সমগ্র হারিয়ে যাওয়া বেদনা একসাথে আমায় জাপটে ধরেছিল। জেগে উঠেছিল পুরনো ক্ষতের যন্ত্রণা। আমি বেহুশ হয়ে পড়ে রইলাম। এক নাগাড়ে খাইনি কতদিন। 7 দিনের মাথায় ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিল। কেন জানি এক বিন্দুও কষ্ট হয়নি। বুকের ভিতরটা শক্ত পাথর হয়ে গিয়েছিল। আকাশের দিকে তাকিয়েছিলাম অপলকভাবে। নিয়তিয়ে কেমন ফয়সালা তোমার, এই কেমন জীবন? সত্যিই কি এটা আমার পৃথিবী, নাকি নরকের মধ্যে আমার বাসস্থান? এই দুঃসময়ে ছোট মামা ছুটে এসেছিলেন। আপন করে নিজের মেয়ে বলে নিয়ে গেলেন তার বাড়ি। কত মাস বেখবর নাকি পাগল ছিলাম নিজেও জানি না। মামা মামিকে ছাপ দিতেন আমার খেয়াল রাখার জন্য। মামির করুণা নিয়ে বাঁচতে লাগলাম। কতবার যে আত্মহত্যার চেষ্টা করেছি, কিন্তু চোখের সামনে ভেসে ওঠে আমার মায়ের ব্যর্থতা। আমি তার মতো হতে চাই না। সেই আবারও সমাজের খপ্পরে পড়লাম। স্বামী সন্তান খেয়ে অন্য বাড়ির আশ্রিতা। এই খোঁটা একসময় মামিও দিতে শুরু করেন। প্রতিবেশী কেউ ভয়ে আমার সাথে মিশত না, এমনকি আমার চেহারা দেখলেও গালমন্দ করত। সকালে ভুলেও যদি আমার উপর কারো চোখ পড়ে তবে অভিশাপ দিত। তারা মনে করত আমি অলক্ষণী, আমার দৃষ্টিতেও অমঙ্গল হবে। মামিও বলে উঠে আমার মুখ দেখতে চাইতেন না। খুব বাজেভাবে গালাগালি করতেন। বারবার মামাকে চাপ দিতেন আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমার যে বিয়ের প্রস্তাব আসেই না। আমি হয়ে উঠলাম ডাইনি। জীবনের এই পর্যায়ে এসে আর ধৈর্য কুলোয়নি। এক নিস্তব্ধ প্রহরে চিৎকার করে কেঁদে অভিশাপ দিলাম আমার নিজেকে। শত অভিযোগ ছড়ে দিলাম ভাগ্যের ওপর। এত পরীক্ষায় নিতে পারছি না। আমার জীবন একটু সুন্দর হলে কি পারতো না? হঠাৎ একদিন প্রথমবারের মতো আমার বিয়ের প্রস্তাব আসে। তাড়াহুড়ো করে আমায় উঠিয়ে দেওয়া হলো। অবশেষে আমার থেকে মুক্তি পেল তারা। আমি ছিলাম আমার বর্তমান স্বামীর দ্বিতীয় স্ত্রী। তার আগের ঘরের সন্তানরাও মোটামুটি বড় হয়ে গেছে। অবশ্য খারাপ ছিলাম না, ভালো থাকাটাও বুঝলাম না। তার মন যেন মরে গিয়েছিল, জগতের কিচ্ছু টানে না। কি আশায়, কোন ভরসায় বেঁচে আছি নিজেও জানি না। কেটে গেল কতগুলো বছর। আমার সেই মামাতো ভাই যে আমার মাকে প্রতারিত করেছিল, যার জন্য আমার মা নিজেকে শেষ করে দিয়েছিলেন, শেষ পর্যন্ত সেই ভাইয়েরও বংশ বিস্তার হয়নি। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। মৃত্যুটাও ছিল তীব্র যন্ত্রণার। নিজে থেকে হঠাৎ আমার সাথে যোগাযোগ করেন। গহনার ব্যাপার স্বীকার না করেও মাপ চেয়েছেন বহুবার। তার চোখে মুখে দেখেছিলাম বেঁচে থাকার আকুলতা। সর্বোচ্চ চেষ্টা করেও সেরে ওঠেননি। মৃত্যুর আগের দিনও ঝরঝর করে কেঁদেছিলেন একটু শান্তির জন্য। তার ছিল 3 ছেলে এবং 1টি মেয়ে। বড় ছেলে খুব কম বয়সে হঠাৎ মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। তার পিছনে খরচ হয় অঢেল সম্পদ। কোনোভাবে সুস্থ করা যায়নি। একবারে সে বাড়ি থেকে পালিয়ে যায়, আর ফিরে আসেনি। মেজ ছেলে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, আর ছোট ছেলে হয়েছে অবাধ্য, মায়ের কথা শোনে না, অসৎ পথে টাকা উড়ায়।
মেয়ে বিবাহিতা। এই মেয়ের জন্য ভাবি হয়তো একটু শান্তি পেয়েছিলেন। পরিবারের এমন দুরবস্থায় আতঙ্কিত হয়ে একদিন আমার নিকট সবই স্বীকার করলেন। সেই গহনার মূল্যটুকুও ফিরিয়ে দিতে চাইলেন। আমি নিইনি। এই জিনিস এখন আমার কাছে ফেলনার মতন। আমার প্রাক্তন বাসুর আমাদের যে জমি দখল করেছিলেন, ওনার ছেলে সেই জমি নিয়ে ওনার সাথে একদিন বিবাদে লিপ্ত হয়। তারপর জালিয়াতির মাধ্যমে তা বিক্রি করে সমস্ত টাকা আত্মসাৎ করে নেয়। বাসুরের অবস্থা তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে। অভাব অনটনের নানান চিন্তায় একদিন তিনি মারা গেলেন। সতীনের সংসারে আমার দিন এত খারাপ যায়নি। তিনি প্যারালাইজড ছিলেন, তাই স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছিলেন। আমার সৎ ছেলে মেয়েরাও আমায় আপন করে নিয়েছিল, যেটা আমার সতীনের দেওয়া শিক্ষা। কোনো আশা ভরসা ছাড়া আবারও দিন পার করতে লাগলাম। জীবন তো আর থেমে থাকে না। মৃত্যুর সাথে সাথে মানুষের জীবন গল্প থেমে যায়, তাই গল্পটি এখানে শেষ করা হলো। নিয়তির পরিহাস উপলব্ধি করা বেশ কঠিন। আমার শোনা এই পর্যন্ত জীবন গল্পের মধ্যে এটি ছিল সবচেয়ে বিস্ময়কর। এই নারী দ্বিতীয় বিয়ে 7 বছর পর মারা গিয়েছেন। বেঁচে থাকলে আজ হয়তো আমার বয়সী একটি নাতনি ওনারও হতো। তিনি ছিলেন আমার দাদির সমবয়সী খালা। মৃত্যুর সময় ওনার বয়স ছিল 41 বছর। ওনার আর কোনো সন্তান হয়নি। চোখের সামনে সব আপনজনদেরকে হারিয়ে তিনিও এক সময় চলে গেলেন। পৃথিবীতে তাহার রইল না একটু চিহ্ন। ধৈর্য ধারণের কি প্রচণ্ড শক্তি! ওনার গল্প আমাকে বেশ প্রভাবিত করেছিল। কয়েকদিন কেমন ঘোরের মধ্যেই ছিলাম। সত্যি এমনটা কখনো হয়? এত যন্ত্রণা একসাথে আসে? জীবনে প্রাপ্তি বলে কিচ্ছু হলো না। ওনার অবস্থানে নিজেকে কল্পনা করে আমি ওনার যন্ত্রণার একটু অংশ অনুভব করতে পারিনি, তবুও চেষ্টা করেছি ফুটিয়ে তোলার। সব হারিয়ে বেঁচে থাকার সংগ্রাম করেছিলেন এই নারী, অথচ এখন কত সহজে কত প্রাণ জুড়ে যায়। কত ঠুনকো হয়ে গেছে মানুষের জীবন, কত তুচ্ছ কারণে নিজেকে শেষ করে দেয়। কত সহজে আমরা হাল ছেড়ে দিই। জীবন তো এমন লড়াইয়ের নাম। হাজারো ঝড়ঝাপটা মোকাবিলা করে বাঁচব। প্রাপ্তির খাতা অপূর্ণ কিংবা শূন্যস্থান হলেও বাঁচব। বেঁচে থাকার মধ্যে রয়েছে শক্তি, সাহস। সেই সাহস আসবে নিজের প্রতি নিজের ভালোবাসা থেকে। গল্পটা ভালো লাগলে একটি কমেন্টস করবেন। গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে একটি লাইক করবেন, গল্পটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।